এবং সন্তুষ্ট। যখনই সে কোথাও কোনো ঠাপ করে আওয়াজ পাবে তখনই সে কি হয়ে যাবে, সজাগ হয়ে যাবে যে কোনো বিপদ এসে গেল নাকি, কোনো চোর এসে গেল নাকি। আজকের তারিখে আগাগোড়া আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রেক্ষাপট আছে, তো বর্তমান সময়ে যখনই কিছু হচ্ছে তখনই আমাদের মনে হচ্ছে কি হয়তো আল্লাহ রাসূলের এই ভবিষ্যৎবাণীটার সূচনা শুরু হয়ে গেল না। যদি আল্লাহ বেহতার জানেন যে কখন সেটা হবে, কিভাবে সেটা হবে। তো আমার ভাই, আপনার সন্তানেরা এখানে আছে, এই প্ল্যাটফর্মে সন্তানকে দেওয়ার উদ্দেশ্য এবং মাকসাদ সম্পর্কে কি করতে হবে, নিজের গার্জেনদেরকে আগে সচেতন হতে হবে যে আমার সন্তানকে আমি কি করতে যাচ্ছি। তাদের দেখভালের, তাদের জায়গাকে প্রশস্ত করা, তাদের ইলমের পথে যাতে কোনো বাধা না হয় সেজন্য যথাসাধ্য চেষ্টা করা। আর যারা তোমার ছাত্র আছে তারা এটা মনে রাখো, কোনো পরিবেশ, কোনো সহযোগিতা, কোনো অসুবিধা এবং কোনো বেনিফিট এইটা বাধা নয় যে তুমি এর হাসিল করতে পারবে। ঠিক আছে, যে তোমার এইটা হলে তুমি এটা পারবে, ওইটা তোমার বাপ দিলে তুমি তবে ওইটা পারবে, তোমার আব্বা ওইটা কিনে দিলে তুমি এটা করবে। এটা কি, এটা শয়তানি অসওয়াসা যে তোমাকে এটা করাবে। তো সেই জন্য নিজের থেকেও চেষ্টা করা, আল্লাহকে দোয়া করা আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ইলম দান করো এবং ইলমে লাদুনি দান করো, এবং সেই ইলম যেন ইলমে নাফে হয়, অর্থাৎ লাভজনক ইলম হয়, লাভজনক ইলম হয়। তো তোমরা তোমাদের জায়গা থেকে সচেতন হবে। এটা তো তোমাদের প্রাথমিক লাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামাত যে তৈরি হচ্ছে গোটা পৃথিবীর আনাচে কানাচে, এই আকাবিরিনদের ছত্র ছায়াতে, এই চুপচাপ ভাবে সমাজ থেকে কেটে আলাদা হয়ে, রঙিন দুনিয়া থেকে আলাদা হয়ে বিভিন্ন ইচ্ছা, বিভিন্ন খায়েশাতকে দাবিয়ে তোমরা যে এক কিনারায় পড়ে আছো, এটা কি, এটা কোনো ছোট বিষয় না। তোমার এই পড়ে থাকাতে মানুষের সমস্যা। কিছু লড়াই আছে যে তুমি চুপ থাকলেই মানুষ তোমার বিরুদ্ধে সে নিজেকে পরাজয় অনুভব করবে। আজকে যদি তুমি দেখো আমাদের ভারতের রাজনীতিতে আমাদের খারিজি মাদ্রাসাগুলোকে কি করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন কি করি, রেজিস্ট্রেশন করাই, আমরা যেন সরকারি সাহায্য সহযোগিতার জন্য এই করি, কোনো কদম উঠাই, কোন ব্যবস্থা করি। আমাদের যে আকাবিরিনদের যে ধর্ম, আমরা আমাদের বাচ্চাদেরকে সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই লালিত পালিত করতে পারবো ইনশাআল্লাহ। যদি তাদের এতটাই সদিচ্ছা থাকে আমাদের ব্যাপারে, তাহলে তারা আমাদের এলাকাতে কি করে দেয়, সরকারি স্কুল করে দেয়, বা যে সমস্ত সরকারি স্কুলগুলো আছে সেগুলোকে তারা উন্নত করে দেয়। দেশ স্বাধীনের পরে খাস করে এই ভূখণ্ডে আমাদের দুইটা ধারা আছে। একটা ধারা হলো এই খারিজি মাদ্রাসা, যা আকাবিরিনের দেওবন্দের নেতৃত্বে চলছে। চাই সে অন্য জায়গাতে কোনো আলাদা জামাতের আন্ডারে থাকুক, তার নকশা কিন্তু আকাবিরিনের দেওবন্দের খারিজি মাদ্রাসারই নকশা। ঠিক আছে, সেই নকশার মূল বুনিয়াদ কি, যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিস শিখাবো, তাদেরকে আমরা সমস্ত রকম বাতিল ফিরকা থেকে, সমস্ত রকম দুনিয়াবি ফিতনা থেকে হেফাজত করব, কিন্তু আমরা তাদেরকে ফিতনা সম্পর্কে সজাগ করে দেব, যাতে তারা সমাজের ফিতনা কোনটা জেনে যায়। আর একটা তবকা হলো আলিগড় তবকা, যারা আমাদের আরেকটা জেনারেশনকে বা আরেকটা গ্রুপকে তারা মাস্টার, ডাক্তার, উকিল এইসবের মেহনত করছে। তো তারা তাদের প্ল্যাটফর্মে মেহনত করছে, চাই আলিয়া বিশ্ববিদ্যালয় হোক, চাই আলিগড় ইউনিভার্সিটি হোক, চাই জামিয়া ইসলামিয়া মিলিয়া হোক, তারা তাদের করছে। তো তারা তাদের জায়গাতে সেভাবে মেহনত করে উঠতে পারেনি যেভাবে আমরা আমাদের প্ল্যাটফর্মে মেহনত করেছি। আমরা যে আমানতদারি রেখেছি এবং আমরা যেভাবে ছাত্রদেরকে তৈরি করেছি, আল্লাহর কসম আজকের তারিখেও, এটা তো আপনারা ছোট্ট পরিসরে আছেন, যদি আপনি বড় পরিসরে দেখেন বড় প্রতিষ্ঠানগুলোতে, তাহলে আমরা আমাদের জায়গাতে কি হয়েছি, আমানতদারি রেখেছি। আমরা এই উম্মতের দায়িত্ব নিয়েছিলাম যে তাদেরকে কোরআন এবং হাদিস নির্ভেজালভাবে পৌঁছে দেবো। বিপরীত দিকে আপনারা যারা এখানে অভিভাবক আছেন, আপনারা কোন তবকার মানুষ? আপনারা তো এই তবকার নয় যারা এই দায়িত্ব নিয়েছেন যে কোরআন এবং হাদিসকে মানুষের কাছে পৌঁছে দিবেন। আপনারা ছিলেন আমাদের থেকে বাইরে,
আপনাদের আন্ডারে কি ছিল? বাজার, দোকান, সমাজ, সামাজিকতা, রাজনৈতিক, আরো অন্যান্য প্ল্যান। আমি মুসলমানদের কথাটাই বলছি। ভাবেন এই লম্বা জামা আর মাথায় পাগড়ি পরানো একটা গ্রুপ, যাদেরকে আপনারা মৌলানা বলেন বা মৌলভী বলেন বা উস্তাদজি বলেন, যাই বলেন, আমরা আমাদের দায়িত্ব আমানতের সাথে কি করেছি? আদায় করে যাচ্ছি। বিপরীতে আপনারা যারা ক্ষেত খামারের সাথে জড়িত, কারবারের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত, সামাজিকতার সাথে জড়িত, ক্লাবের সাথে জড়িত, রাজনীতির সাথে জড়িত, আপনারা সে আমানত রক্ষা করতে পেরেছেন? আপনারা পারেন। আপনারা চুরি করেছেন, আপনারা ধোঁকা দিয়েছেন, আপনারা কারবারে ভেজাল করেছেন, আপনারা মিথ্যা বলেছেন, আপনারা অত্যাচার করেছেন। সমাজের তো দুটো দিক থাকে। আমরা মৌলবীরা যেখানে আছি, আমরা সেই জায়গাতে, সেই ধারাতে আমানত রক্ষা করেছি। আর আম সাধারণ যারা, তারা যে জায়গাতে ছিল বা যে দায়িত্বে ছিল, তারা সেই দায়িত্বে কি করেছে? আমাদের খেয়াল করে। আর একটা জাহাজ দুইটা তবকার মানুষকে নিয়ে চলে। একটা তবকা উপরে থাকে আর একটা তবকা নিচে থাকে। নিচু তবকার মানুষরা যদি মনে করে যে তারা উপর থেকে পানি আনতে যাবে, তারা নিচেরটা ফুটো করে পানি বের করে নেবে, তাহলে কি হবে? যারা উপরে আছে তারা উঠবে, আর যারা নিচেতে আছে তারা উঠবে। তাহলে আজকে মুসলিম উম্মাহর যে অবস্থা, এটা আপনি দোষ দিবেন নি যে এই মৌলবীদের জন্য হয়েছে। এরা বড় পিছিয়ে আছে। পিছিয়ে তো আপনারা বড় আছেন। আপনারা কারবারে ধোঁকা দিয়েছেন। এক ইউরোপিয়ান ব্যবসাদার লিখছে, আমি আমার জীবনে, আমার ব্যবসায়িক লাইফে একজনের কাছে ঠকেছি, আর সে হলো মুসলিম ব্যবসায়ী। আমি আমার ব্যবসার লাইফে একজনের কাছে ঠকেছি, সে মুসলিম ব্যবসায়ী। অর্থাৎ অভিভাবক হিসেবে, আম সাধারণ মানুষ হিসেবে আপনি যে প্ল্যাটফর্মে আছেন, সেই প্ল্যাটফর্মে আমানতদারিতা রক্ষা করে চলুন। আর আপনার সন্তান যে লাইনে আছে, ইনশাআল্লাহ এরাও আমানতদারিতা রক্ষা করে চলুন। এভাবে যদি আমরা চলতে পারি ভাই আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদাকে ফিরিয়ে। আমি এই বলে আমার কথা শেষ করছি। হুজুর আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা বলবে ছুটির ব্যাপারে এবং প্রয়োজনগুলোর ব্যাপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জনাব হাফেজ জামির আলম স্যারের সফরের মুখে খুব গুরুত্বপূর্ণ কথা শুনলেন আপনারা। খুব দামি দামি কথাই নিয়ে বললেন। প্রয়োজন হচ্ছে আমাদের জিন্দেগির সঙ্গে মিলিয়ে নিতে হবে আমাদেরকে। দেখুন, আপনারা যারা এই মাদ্রাসায় সন্তানকে ভর্তি করিয়েছেন, তারা যেন এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারে যে আমি একজন নামাজি, আমি একজন নামাজি। এতটুকু কথা যেন সে বুকে হাত দিয়ে বলতে পারে। আপনার সন্তানের পড়ার যে কমতি, এটা আপনার জন্য, এটা সেই ছাত্রের পিতামাতার জন্য যারা মসজিদে গিয়ে তার সন্তানের জন্য দোয়া করতে পারে না, যারা মসজিদে গিয়ে তার সন্তানের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতে পারে না, তারই এটা একটা বড় দিক। তো সেই হিসাবে আপনাদেরকে বলবো যে আপনি একটা সন্তানের, একটা হাফেজের যে বাপ হবেন, সেটা যেন আপনি বুক ফুলিয়ে বলতে পারেন যে আমি একজন নামাজি, আমার সন্তানকে আমি মাদ্রাসায় হাফেজ হতে দিয়েছি। আজকের এই মজলিসের আলোচনার যে বিষয়গুলো আমি আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি।
আজকে থেকে আমাদের এই মাদ্রাসা ঈদুল আজহা উপলক্ষে ছুটি হয়ে যাবে। আজকে থেকে নিয়ে আগামী শনিবার, তারপরে শনিবার, অর্থাৎ সোমবারে কোরবানি হবে, শনিবারে মাদ্রাসা খুলি হবে। সোমবারে কোরবানি হবে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। আমরা ইচ্ছা করলে ছাত্রদেরকে সকালে ছেড়ে দিতে পারতাম। অনেক ছাত্র আছে তারা ঘরে গিয়ে সঠিক দিনটা গার্জেনের কাছে জানায়নি, আর অনেক গার্জেন আছে যারা ফোন করে খোঁজও নেয়নি যে হুজুর কদিনের ছুটি দিলেন। বুঝতে পারলেন? যেরকম ছাত্র দোষ আছে, ছাত্র গার্জেনেরও দোষ আছে। ওই জন্য আমরা আপনাদেরকে একত্রিত করেছি, করে আপনাদেরকে, আপনি যে একটা ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন তার গুরুত্ব বোঝাবার জন্য, দ্বিতীয়ত আপনার সন্তান কিভাবে এখানে থাকছে সেটাও আপনাদেরকে বোঝাবার জন্য, আর বাড়িতে যাবে কিভাবে থাকবে সেটাও বোঝাবার জন্য। প্রথম আমরা বিষয়বস্তুর মধ্যে যেটা রেখেছি, আজকে আপনার ছেলে আপনার সঙ্গে বাড়ি যাবে। এই বাড়িতে থাকাকালীন অভিভাবকের দায়িত্ব মাদ্রাসার সিস্টেম অনুযায়ী সন্তানকে পরিচালনা করা। এখন আপনি যদি নামাজ না পড়েন তো বাড়ি থেকে আপনার ছেলে নামাজ পড়বে এটা ভাবা যায় না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন তাহলে নামাজের সময় আপনি ডেকে নিয়ে আপনার ছেলেকে নামাজ পড়তে যাবেন, এটা আমরা বিশ্বাস করি। ঠিক বলছি তো নাকি? কিন্তু আপনি যদি নিজেই না যান, তাহলে আপনার ছেলে কি করতে যাবে? ওই জন্য এখানে আমরা প্রথমেই রেখেছি বাড়িতে থাকাকালীন অভিভাবকের দায়িত্ব, অর্থাৎ গার্জেনের দায়িত্ব মাদ্রাসার সিস্টেম অনুযায়ী আপনার সন্তানকে বাড়িতে রাখবেন। যেভাবে আমরা ওস্তাদরা তাদেরকে আমাদের পাখনার তলাতে ঢেকে রাখি, সেইভাবে আপনারা আপনাদের সন্তানদেরকে নিজেদের পাখনায় ঢেকে ঢেকে পরিচালনা করবেন তার 24টা ঘন্টা। সে কার সঙ্গে উঠছে, কার সঙ্গে বসছে, কার সঙ্গে কথা বলছে, এটা আপনার লক্ষ্য রাখার দায়িত্ব, এটা আপনার, যেহেতু সে বাড়িতে আছে। দ্বিতীয় হচ্ছে ছুটির নির্দিষ্ট সময় শেষ হওয়ার সাথে সাথে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া, অন্যথায় শিক্ষককে ফোন করে জানিয়ে দেওয়া। শুধু আজকের ছুটি নয়, শুধু কোরবানির ছুটি নয়, কোরবানির ছুটি, শাসমাই ছুটি এবং রমজানের ছুটি, এছাড়াও আপনি আপনার ছেলেকে যে কারণে ছুটিতে নিয়ে যান না কেন, যেদিনকে মাদ্রাসায় পাঠিয়ে আবার কথা আপনি বলে মাদ্রাসা থেকে নিয়ে যাচ্ছেন, বা আমরা যেদিনকে আসবার কথা বলে দিচ্ছি সেই দিনকেই মাদ্রাসায় পৌঁছাতে হবে, সেই দিনকেই মাদ্রাসায় পৌঁছে দিতে হবে। এটা আপনার দায়িত্ব। যদি কোনো কারণে না আসতে পারে ফোনে জানিয়ে দিতে হবে। রমজানের ছুটির পরে 15 দিন 17 দিন পর্যন্ত ছেলেরা কামাই করেছে, আমরা কিছু বলিনি। কিন্তু কোরবানির ছুটির পরে 500 টাকা করে ফাইন আছে, যেটা গত বছর ছিল, এই বছরও আছে। শনিবারে অবশ্যই আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিতে হবে, তা নাহলে দয়া করে 500 টাকা জরিমানা আপনি দিয়ে পাঠাবেন। সেটা 1 দিন 2 দিন 3 দিন, সেটা যে কদিনে সে কামাই করুক, 500 টাকা আপনি জরিমানা দিয়ে মাদ্রাসায় পাঠাবেন, অনুরোধ করবেন। 3 নম্বর হচ্ছে ছোটখাটো বিষয়ে মাদ্রাসা কামাই না করানো। ছোটখাটো বিষয়ে পাড়ার একজন খানা হচ্ছে, আপনি এসে নিয়ে চলে গেলেন। এত আপনার মন কাঁদছে যে একটা খানা বাড়ি খাওয়াবার জন্য পাড়া ভিত্তিক কোনো দাওয়াত পেয়েছেন আপনি, তো সেটাতে আপনি কি করছেন, আপনার ছেলেকে এসে নিয়ে চলে যাচ্ছেন। পাড়া ভিত্তিক কোনো বিয়ের দাওয়াত পেয়েছেন, সোহানা দাওয়াত, সেখানেও আপনার ছেলেকে বিয়ে খাওয়ার জন্য আপনি নিয়ে চলে যাচ্ছেন। এগুলো থেকে কি করতে হবে, আপনাকে পরহেজ করতে হবে। এইভাবে কোনো রকম ছুটি না করানো। আচ্ছা, 4 নম্বর হচ্ছে প্রয়োজন হলে গার্জেন এসে ছুটি করে নিয়ে যাওয়া, অন্যথায় ফোন করে শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা। 4 নম্বর কি বললাম? প্রয়োজন হলে গার্জেন এসে ছুটি করে নিয়ে যাবে। গার্জেন এসে ছুটি করে নিয়ে যাবে। অনেক ছাত্র আছে তারা অযথা বাড়ি চলে যায়, আমাদেরকে না বলেই চলে যায়, কিন্তু গার্জেনরা আমাদেরকে এগুলো জানায় না। হয়তো সে চলে আসে সঙ্গে সঙ্গে। অনেক ছেলে আছে তারা শুক্রবারে সকালে চলে গেল, জুম্মার সময় তো আমরা মসজিদে হাজিরি করতে পারি না, মাগরিবের সময় হাজিরি হয়, দেখা গেল সে আসরের পরে পরে চলে এসছে। এটাও যেন কোনো ছেলে না করে, আর যদিও করে সেটা আপনি খোঁজ নিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন। এটা আপনার ছেলের জন্য আপনি উপকার করবেন। 6 নম্বর হচ্ছে ছাত্রদের পোশাক সুন্নতের খেলাফ না বানিয়ে দেওয়া। এটা কিন্তু একটা বড় বিষয়, এটা একটা
বড় বিষয়, একটু খেয়াল করুন। আজকে এই ঈদের পর থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 2.5 মাস হতে যাচ্ছে। অনেক নতুন ছাত্র ভর্তি হয়েছে। তো আমরা কিন্তু ভর্তির সময় বলেই দিয়েছিলাম খুব বেশি থেকে বেশি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ চালিয়ে নেবেন, তারপরে মাদ্রাসার যে লেবাস, সেই লেবাস নিলে মার্কেটে 300 টাকা সেট পাওয়া যায় বাচ্চাদের, সেই লেবাস কিনে দেবেন। তো সেদিকে কোনো গার্জেনই কোনো ভূক্ষেপ করেননি। আর যারা পুরাতন ছাত্র আছে তারা এমন এমন স্টাইলের গেঞ্জি পরছে, দেখলে মানে রুচিবোধ বলে তার কোনো জিনিস নাই, এবং সেই গার্জেনেরও নাই। আপনি আপনার ছেলেকে নিজে থেকে জামা কাপড় কিনে দেবেন, গোলগলা গেঞ্জি, হাতওয়ালা থাকবে, সাদা ধপধপ করবে, কোনো লেখা থাকবে না, সেই রকম ধরনের গেঞ্জি কিনে দেবেন। এমন গেঞ্জি কিনে দেবেন না যাতে পাগলু ফালতু এইসব কথা লেখা থাকবে। এগুলো আমরা আপনাদেরকে আজকের এই ডাকার উদ্দেশ্য হচ্ছে এটাই। আমরা এই কোরবানি পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো মেনে নিয়েছি, কিন্তু এরপরে আর কোনো রকম ভাবে মেনে নেওয়া হবে না। পাঞ্জাবি কোনো রকম কালারিং নয়, পাঞ্জাবি ব্লু, গ্রিন, লাল এসব কোনো কালার চলবে না। সাদার উপর দিয়ে পাঞ্জাবি করে দেবেন, বা অন্য কোনো মিষ্টি কালার, ভদ্র কালার আছে সেই সব কালারের পাঞ্জাবি, কলিওয়ালা পাঞ্জাবি হতে হবে, কোনো রকম বিনা কলি স্টাইলওয়ালা নয়। একটা পাঞ্জাবিতে অন্য কোনো ডিজাইন না থাকে, অন্য কোনো কালার দিয়ে ডিজাইন না থাকে, সেটা আপনাকে নিজেকে নিয়ে গিয়ে টেলারে তৈরি করে দিতে হবে। 7 নম্বর হচ্ছে সমস্ত গার্জেন শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক রাখা ও যে শিক্ষকের কাছে সন্তান পড়াশোনা করে তার কাছে খোঁজ খবর নেওয়া। এটা প্রত্যেকটা গার্জেনের কর্তব্য। প্রত্যেকটা গার্জেনকে আমি বলবো কোনো শিক্ষকের সাথে কোনো রকম বেয়াদবি আচরণ না করা। আপনার সন্তান যদি কোনো কারণে শিক্ষকের কাছে মার খায়, সেটা ডাইরেক্ট অফিসে এসে আলোচনা করা। আর সেই যে ছেলেটা আপনার মার কেন খেয়েছে বা কি করছে, কেন পড়াশোনা তার হচ্ছে না, সেটা তার শিক্ষকের সঙ্গে আলোচনা করা। যে আমার ছেলে কি কতটা পড়া হলো, এই মাসে সে কি কতটা উন্নত করলো, এই ঈদের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত সে কতটা উন্নত করতে পারলো পড়ার মতো, সেই শিক্ষকের সঙ্গে যোগাযোগ রেখে তার সঙ্গে আলোচনা করা। এটা প্রত্যেকটা গার্জেনের জন্য দায়িত্ব। আচ্ছা, বোর্ডিং ফি ব্যাপারটা 8 নম্বর বিষয় হচ্ছে বোর্ডিং ফি। দেখুন, এটা চায়ের দোকান না, কিছু মনে করবেন না, কিন্তু এটা কিন্তু চায়ের দোকান নয়। আমরা 700 টাকা বাজেট করেছি, আপনি 200 লিখিয়েছেন, আপনি 100 লিখিয়েছেন, কেউ 300 লিখিয়েছে, কেউ 1000 লিখিয়েছে। তো এটা কোনো চায়ের দোকান নয়। বারবার কিন্তু আমি বলছি যে আপনার কাছে তাগাদা করবো, বছরে একবার হালখাতা করবো, মাসে 1.5 লাখ টাকা খরচ আছে এই প্রতিষ্ঠান চালাতে, মাসে 1.5 লাখ টাকা খরচ আছে। এখনো অনেক গার্জেন আছে তার ছেলের ভর্তি ফি দেয়, বুঝতে পারছেন? 1000 টাকা মাসে ভর্তি ফি। আর যে যেটা মাসে লিখিয়েছেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যে যেটা লিখিয়েছেন প্রত্যেক মাসের 1 তারিখে দিয়ে দিতে হবে। প্রত্যেক মাসের 1 তারিখে দিয়ে দিতে হবে। এটা কিন্তু সত্যি ভাই চায়ের দোকান নয়, কিন্তু বুঝতে পারছেন, মুদিখানাও নয়। এখানে আপনার ছেলের পিছনে 1 টাকা খরচা করলে আপনি সদকা করার সওয়াব পাবেন। ওই জন্য যেটা আপনি লিখিয়েছেন, এটা অনুরোধ করছি প্রত্যেক মাসের 1 তারিখে দিয়ে দেবেন। গার্জেন গ্রুপ করা আছে, গ্রুপে আমি স্মরণ করিয়ে দেবো। ফোনপে নম্বর এটাই, আমার নম্বরটাই। যখন ফোনপেতে দেবেন সেটাও জানিয়ে দেবেন যে ফোনপেতে এই মাসের টাকাটা দেওয়া হলো, এটা কিন্তু খেয়াল করবেন। আর 9 নম্বর হচ্ছে মাদ্রাসার স্বার্থে, যে সামনে ধরুন কোরবানি আছে, সামনে কোরবানি আছে, এই কোরবানিতে অনেক দূরের মানুষ আছেন, কাছের, বেশিরভাগ কাছের গার্জেন আছেন। আপনারা জানেন আমরা মাদ্রাসা থেকে টোটো করে রাখি, 4-5টা টোটো আমরা ভাড়া করে রাখি কোরবানির দিনে। তো গত বছরে হাতে গোনা একটা গার্জেন হয়তো 1টা চামড়া পাঠিয়েছিল, খুব মনে আছে হয়তো আমার। এত গার্জেন এলাকার, যদি আপনারা 8-10টা চামড়া তুলে পাঠিয়ে দেন, খালি আমাদেরকে ফোন করে আমরা সঙ্গে সঙ্গে গাড়ি পাঠাবো, আপনারা দিয়ে দিলেন 8-10টা চামড়া। দেখুন, আপনি সেই চামড়া গ্রামে 200 টাকা 300 টাকায় বিক্রি হয়, আর এখানে কি হবে, সেই চামড়াগুলো একত্র করে বিক্রি করলে দেখা যাবে 600-800 টাকা আমরা দাম পেয়ে যাচ্ছি। তাহলে মাদ্রাসার লাভও হলো, বুঝতে পারলেন? ওই জন্য আমি প্রত্যেকটা গার্জেন বলছি, দূরের বা কাছের, দূরেররা পয়সা কিছু তুলে দেওয়ার চেষ্টা করবেন চামড়া, আর কাছেররা তাদেরকে বলছি আপনারা কালেকশন করে কি করবেন,
কালেকশন করে মাদ্রাসায় চামড়া পাঠিয়ে দেবেন। দরকারে নিজে টোটো করে পাঠিয়ে দেবেন, আমরা এখান থেকে ভাড়া দিয়ে দেবো। এটা একটুখানি আপনারা করবেন, বিশেষ করে এই কোরবানির সময়। আর রমজান মাসে ছেলেরা যখন ঘরে যায় বিল নিয়ে যেতে বলি, অনেকেই নিয়ে যায় অনেকেই নিয়ে যায় না। চেষ্টা করবেন প্রত্যেকটা গার্জেন 1-2 হাজার টাকা করে যদি কালেকশন করে নিয়ে আসেন। 150 ছেলে আছে, কত টাকা হয়ে যাবে বলুন? 150 ছেলে আছে মাদ্রাসায়। তো সেই হিসাবে আপনাদেরকে এটা অনুরোধ করছি, মাদ্রাসার দিকে একটুখানি ধ্যান দেন। এখানে আপনি যত ধ্যান দেবেন তত আপনার ছেলে আরামের সঙ্গে থাকবে। আমরা চেষ্টা করবো আমাদের ছাত্রদেরকে সবসময় আরামের সঙ্গে রাখা। এর জন্য আপনাদের সহযোগিতা খুব জরুরি, আপনাদের সহযোগিতা খুব জরুরি, এটা বিশেষ করে খেয়াল রাখবেন। আর 10 নম্বর বিষয় বলছিলাম, ছেলে সাহেবের রাস্তা দেন। 10 নম্বর যেটা আলোচনা ছিল, মাথার চুল। হ্যাঁ, এটা চেয়ার দাও, চেয়ার নিয়ে এসো, ঠিক আছে না? মাথার চুল আমরা ইচ্ছা করলে কাটিয়ে ছাড়তে পারতাম ছেলেদেরকে, অনেক ছেলেরই চুল বড় বড় রয়েছে। সমস্ত ছাত্র গার্জেনকে বলছি, মাথার চুল আপনারা নিজেরা ছেলেদের চেক করবেন। কি চেক করবেন বলেন দিকে? অনেক গার্জেনেরই চুল দেখছি সুন্দর খেলাম, অনেক গার্জেনেরই চুল দেখছি মাথায়। ছেলে যদি বলে আব্বা তুমি কেটেছো, আমি কেন কাটবো নি, কিছু বলার থাকবে না, বুঝতে পারছেন? ওই জন্য প্রত্যেক ভাই নিজেকে সংশোধন হতে হবে। আপনি যে একটা হাফেজের বাপ হতে যাচ্ছেন, আপনি একটা আলেমের বাপ হতে যাচ্ছেন, তো আপনাকে যে লোক একটা হাফেজের বাপ বলে ডাকবে, আলেমের বাপ বলে ডাকবে, তার জন্য আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে সংশোধন হতে হবে। প্রথমে যে কথা বললাম যে আপনি যদি নামাজ না পড়েন, আপনার ছেলেকে নামাজের কথা একদিন বলবেন, 2 দিন বলবেন, তারপরে ভুলিয়ে যাবেন। আর যদি আপনি নিজে নামাজি হন, তাহলে আপনি সঙ্গে করে তাকে নিয়ে নামাজ পড়তে যাবেন। ঠিক সেই রকম মাথার চুল, লেবাস, এগুলো নিজের পরিবর্তনের সাথে সাথে সন্তানের পরিবর্তন ঘটানোটা সহজ হবে। খেয়াল রাখবো ইনশাল্লাহ। আমাদের সাহেব এসছেন, ক্যাশিয়ার সাহেব ওখানে বসে বললেন এসে, তাই দুটো একটা কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ 10-এ আজান তার কি শেষ করবেন। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এতক্ষণ যাবৎ নিশ্চয়ই হেড মাওলানা সাহেব বা আমাদের ইমাম সাহেব সবাই আপনাদের সমস্ত কিছু বলেছেন। অ্যাকচুয়ালি গার্জেন মিটিং, গার্জেনটা হলো আমাদের চোখ কান। এই গার্জেনদের সঙ্গে মাদ্রাসার যোগাযোগটা যত বেশি হবে, তত কিন্তু মানে এই প্রতিষ্ঠানের অগ্রগতি বাড়বে। বিষয়টা এরকম যে ধরুন আপনি আমার একটা পেশেন্ট, একটা রোগীকে হাসপাতালে নিয়ে এলেন, ভর্তি করে এলেন। তো আমরা কি করি সেখানে? আমাদের কাজ হলো টাইম টু টাইম, সময় সময় যে ডাক্তারের আমরা ভর্তি করলাম তার সঙ্গে যোগাযোগ রাখা। তাই তো বলি তোমরা যে ডাক্তারবাবু আমার পেশেন্টটা কেমন আছে, পেশেন্টটা কবে ছাড়বেন বা কি তার উন্নতি হচ্ছে। কারণ আমরা মানুষ, আমরা তো ডাক্তারের কথা জানতে পারবো না যে রোগীর কি উন্নতি হচ্ছে। তো যদি আমরা টাইম টু টাইম ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ না করি, অনেক সময় কি বলতো ডাক্তারবাবু ভাববেন যে কি পেশেন্ট দিয়ে গেছে, কোনো গার্জেনের খবর নেই, কেউ খোঁজ খবর করছে না, তো সে তার মতো চিকিৎসা করে যাবে, তার কোনো চাপও থাকবে না। তাতে করে কি হবে, ডাক্তারের মানসিক ভয়ও থাকবে না। তো রোগীটা হয়তো দেখা যাবে একদিন আপনার অজান্তেই এক্সপায়ার হয়ে গেল, বা ডাক্তারবাবু তার যদি কোনো ঝুঁকি নিয়ে কোনো ধরুন একটা বড় অপারেশন করার দরকার হবে, বা একটা এর থেকে দামি ওষুধের ডোজের প্রয়োজন হবে, সেই ডোজটা সে প্রয়োগ করার আগে সে তো অভিভাবককে খুঁজবে। তো অভিভাবক যদি না থাকে, ডাক্তারবাবু সেই ঝুঁকি নিতে পারবেন না। তাহলে কি হবে, সেই রোগীটা সেইভাবে ইমপ্রুভ হবে না। তো ঠিক সেই রকমই যে আপনি আপনার একটা ছেলেকে এই মাদ্রাসায় দিয়ে যাচ্ছেন, তারপরে ধরুন সে একটা রোগী, তাকে আপনি সুস্থ করবেন, আপনি আপনার ছেলেকে হাফেজ মাওলানা করবেন, সেই উদ্দেশ্য বা সেই নিয়ত নিয়ে আপনি ভর্তি করবেন। আপনি ভর্তি করে দিলেন, ব্যাস সেটাই শেষ।
তারপর আপনি ছেলেটাকে সে তার মধ্যে আসছে বা কারো হাতে পাঠিয়ে দিচ্ছেন, যে সময় আসার কথা দেখা যায় তার থেকে 1 সপ্তাহ পরে আসছে। অনেক সময় সপ্তাহে কি করে বাড়িতে গিয়ে মিথ্যে বলে, মাদ্রাসায় যদি 1 দিন ছুটি থাকে সে বলে 5 দিন ছুটি আছে। তাতে করে কি হলো, আপনার ছেলের যে উন্নতিটা কতটুকু সে ইমপ্রুভ করছে আপনি কিন্তু সেটা খেয়াল রাখলেন না। এবার ধরুন দিনের শেষে বা ধরুন বছর শেষে আপনার মনে দূর ওই মাদ্রাসায় দিলাম, এই তো 1 বছর হয়ে গেল, আমার ছেলেটা 1 পড়াও করতে পারল না। দোষটা কিন্তু ছেলের নয়। অথচ আপনি যদি নিয়মিত সেই শিক্ষকের সঙ্গে, যে শিক্ষকের আন্ডারে আপনার ছেলেকে ভর্তি করা হয়েছে, তার সঙ্গে যদি যোগাযোগ করতেন, সে শিক্ষকও ভাবতো যে না গার্জেন খুব সতর্ক সচেতন, এবং তার যে অগ্রগতির ক্ষেত্রে কি কি অসুবিধা হচ্ছে, ছেলেটা কোথা ফাঁকি দিচ্ছে কিনা, সেই বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করতো। তাতে করে কি হতো, ছেলেটারও ভয় থাকতো। তো এইভাবে ঠিক একটা রোগীর মতো, মানে যখন আপনি আপনার ছাত্রকে এখানে বা আপনার ছেলেকে এখানে দিয়ে যাচ্ছেন, আপনি নিয়মিত যে শিক্ষকের আন্ডারে আছে আপনার ছেলে, সেই শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখবেন। আর একটা সমস্যা কি হয়, এই যে ধরুন আমরা ছুটি দিলাম, এখন ধরুন সরকারি সমস্ত স্কুলগুলো এত গরমে, মানে অতি গরমের জন্য সমস্ত সরকারি বেসরকারি স্কুলগুলো সব বন্ধ করে দেওয়া আছে, যে এত গরমে ক্লাস করানো যাবে না। কিন্তু তা সত্ত্বেও আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্ট সহ্য করেও বা আমরা অনেক ঝুঁকি নিয়েও মাদ্রাসা চালিয়ে যাচ্ছি। এই আজকে আমি কেশবপুর হাই স্কুলের আমি প্রেসিডেন্ট, আজকে আমরা রেজিস্ট্রেশন করে সিদ্ধান্ত করলাম কাল থেকে স্কুলটা মর্নিং করা হবে। মানে সরকার আরেকটা নির্দেশ দিয়েছে যে যদি কোনো স্কুল মানে ম্যানেজিং কমিটির তরফ থেকে তারা ঝুঁকি নিয়ে এটাকে মর্নিং করতে পারে। কারণ একবার তো এতদিন ধরে স্কুল বন্ধ ছিল, আবার স্কুল চালু হয়েছে, কিন্তু গরমটা আবার যা বেড়েছে, তাতে করে আর নতুন করে নির্দেশ দিচ্ছে না যে আবার যে বন্ধ করা সেটা তো না করে বলছে যে কমিটিগুলো যদি চায় সে মর্নিং ইস্যু করতে পারে। তো আমরা এত ঝুঁকি নিয়েও তোর মাদ্রাসা চালিয়ে যাচ্ছি। তো এখানে এই যে আপনাদের যে ছেলেরা যারা আপনারা ভর্তি করে গেছেন, আপনাদের যে নিয়ে যে আপনার ছেলে কোরআনে হাফেজ হোক, তো সেগুলো সেই উদ্দেশ্যকে পূর্ণ করতে গেলে আপনাদের যে খেয়াল রাখতে হবে, সেই খেয়াল রাখার জন্যই বা আমরা আমাদের কি কি সুবিধা অসুবিধা হচ্ছে আপনার ছেলেকে নিয়ে, সেগুলো আমরা যারা টাইম টু টাইম আমাদের বলতে পারি, সেই জন্যই গার্জেন মিটিং রাখা। এবং আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা এগুলো যারা মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করছেন, আমাদের এই মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, বা আপনার ছেলে কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা, বা আমাদের ওস্তাদরা কোনো আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করছে কিনা, এই সমস্তগুলো কিন্তু আপনারা আমাদেরকে দৃষ্টিগোচর করতে পারবেন। সেই জন্য আমি প্রথমেই বললাম যে আপনারাই হচ্ছেন আমাদের চোখ কান। আপনারা যত বেশি বেশি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তত বেশি আমরা সমৃদ্ধ হব বা আমাদের মাদ্রাসা তত বেশি উন্নতির দিকে যাবে। আমাদের ভুল ত্রুটি হতে পারে, বা শিক্ষকদের ভুল ত্রুটি হতে পারে, বা এমন অনেকে গার্জেন আছেন দেখছি যারা কোরআনে হাফেজ রয়েছেন, অনেক হাফেজের ছেলেও ভর্তি হয়েছে, তারা কোরআনে হাফেজ হবে আবার। তো তাদেরও একটা অভিজ্ঞতা রয়েছে, তাদেরও একটা মতামত থাকতে পারে। তো সেই সমস্ত মতামতগুলো আপনারা আসতে পারেন, এই গার্জেন মিটিং আসবেন, এসে আমাদেরকে বলবেন কোনো ভুল ত্রুটি থাকলে। এবং সব থেকে যেটা আজকে এই উদ্যোগ মহাশয় নিশ্চয়ই বলেছেন আপনাদের, যে ধরুন এই যে 1 সপ্তাহ মাদ্রাসা বন্ধ থাকছে, ঘটনাটা কি হয়, যেহেতু পড়া যতটুকু অগ্রগতি হলো, ছেলেগুলো দেখা যায় বাড়িতে গিয়ে টোটাল কালচার থেকে তারা দূরে সরে যায়, তারা নামাজ ছেড়ে দেয়, তারা কোরআনকে ভুলে যায়। তারপরে 1 সপ্তাহ পরে ধরুন আমরা আগামী 1 সপ্তাহ পর মাদ্রাসা যখন খুলবে, দেখা যাচ্ছে যে ওস্তাদ এসে বসে আছে, ছাত্রগুলো তখনও আসে না, 5 দিন 6 দিন পরে আসে। তাহলে এই ঈদ থেকে এতদিন পর্যন্ত যে ছেলেটা দুপারা হেল্প করলো, সে কিন্তু গিয়ে সব ভুলে গেল। এইগুলো যখন বাড়িতে যাবে, আপনাদের খেয়াল রাখতে হবে যে যেদিনকে মাদ্রাসা খুলবে সেদিনকে পাঠিয়ে দেবে। আর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা আপনাদেরই দানের ফজিলতের মাধ্যম দিয়ে আমাদের মাদ্রাসা চলে। আমরা ঈদে একটা কালেকশন করি এবং এই সামনে কুরবানিতে আরেকটা কালেকশন হওয়ার সম্ভাবনা থাকে। কুরবানির চামড়াগুলো কি করে তা কিছু পয়সা করি মাদ্রাসায় আসে। তো সেই জন্য
আপনারা যারা কুরবানি আপনাদের দিয়ে যাবে আল্লাহ পাক, আপনারা একটু খেয়াল রাখবেন যে কুরবানির চামড়ার পয়সাগুলো যাতে বেশি বেশি করে এই মাদ্রাসায় দিয়ে দেওয়া যায়। ও হ্যাঁ, আর যেহেতু ধরুন আমাদের যারা লোকাল যারা ছাত্র রয়েছে, বিশেষ করে কোলাডা, নদীপুর বা দোলগড়, এই সমস্ত এলাকার যারা স্টুডেন্টগুলো যারা আসে আমাদের এখানে, তারা করছে কি সাইকেল নিয়ে আসছে। এগুলো আপনারা খেয়াল রাখবেন, কারণ আমি খুব কড়াভাবে বলে দিয়েছি। কারণ আপনারা জানবেন যে আমাদের যে খাদিমুল স্টোরসটা আছে, এখানে আমরা টুকটাক শুকনো খাবারের ব্যবস্থা রেখেছিলাম। কারণ আমাদের নজরে এসেছিল যে আপনাদের ছেলেরা আসর পরে আমরা একটু ওদেরকে একটু ঘোরাঘুরি করার সুযোগ দিই, আসর থেকে মগরের বন্ধ ছুটি থাকে। তো দেখা যাচ্ছে যারা ছাত্রগুলো এরা এই টুকটাক খাবার বানানো করে ওরা আমাদের এলাকার পার্শ্ববর্তী বিভিন্ন দোকানগুলো থেকে আড্ডা মারতে শুরু করেছে। এরকম কড়াভাবে বলা আছে। এবং সাইকেল নিয়ে আসার ফলে তারা কি করছে, যে এখান থেকে হয়তো হাফ কিলোমিটার যেহেতু হেঁটে, এখন সাইকেল নিয়ে তারা বেলডি পর্যন্ত চলে যাচ্ছে, কেউ কেউ আরো একটু দূরে চলে যাচ্ছে, বিভিন্ন চায়ের দোকান অমুক তমুকে আড্ডা মারছে গিয়ে। আমাদের কাছে রিপোর্ট আসছে, এবং সব থেকে যেটা বড় খারাপ জিনিস হচ্ছে যে আমাদের লজ্জিত করছে না। ধরুন একটা মাদ্রাসার ছাত্র, সে যদি একটা চায়ের দোকানে গিয়ে বসে পান খায় বা চা খায়, তো সেটা একটা অন্য কমের কাছে একটা খারাপ বার্তা যাচ্ছে, যে এই মুসলমানদের এই ছেলেগুলো মাদ্রাসা পড়া দেখে মাদ্রাসার ছেলেগুলো এইসব করছে। তো এগুলো আমরা পড়া হাতে দমন করার চেষ্টা করছি, এবং সেগুলো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই আমি যারা লোকাল গার্জেন, যারা একটু কাছাকাছি গার্জেন আছেন, তারা অন্তত এটা খেয়াল রাখবেন যে ছাত্রদের কষ্ট করে খালি মাদ্রাসায় দিয়ে যাবেন, কখনোই তাকে সাইকেল দিয়ে পাঠিয়ে দেবেন না। তাহলে কি হচ্ছে, সে সাইকেলটা থেকে থাকছে, সাইকেল নিয়ে সে তো একা যাচ্ছে না, সেই সাইকেলের দুটো বন্ধুকে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে। তা সে নিজে খারাপ হচ্ছে, আরো দুটো ছাত্রকে খারাপ হচ্ছে। তো এই দিকটা খুব খেয়াল রাখবেন। হ্যাঁ, রাখার জায়গাটা বড় কথা নয়, কিন্তু সাইকেলটা নিয়ে সে বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছে। আচ্ছা, ও আচ্ছা, আমাদের মাদ্রাসা অনেক সময় রাখছে না। এগুলো কি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে লুকিয়েছে মাদ্রাসায় নিয়ে আসছে না, অন্য কোনো তার পাশে, ধরুন আমার পাড়ায় কোনো ছাত্র তার সঙ্গী তার বাড়ি থেকে রেখে দিচ্ছে, আর সেখান থেকে নিয়ে আবার সেই বৈকাল হলে আসর থেকে মগরের পর্যন্ত সে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়। এইগুলো একটু ভালো রাখবেন। তো সেই জন্য বলা হচ্ছে, মানে এই যে আপনাদের যে ডাকা, মানে আমাদের দুঃখের, আমাদের সুবিধা অসুবিধার কথাগুলো আপনাদের বলবো, বা আপনাদেরও যদি কোনো সুবিধা অসুবিধা হয়, আপনারা যদি কোনো খারাপ কিছু দেখেন, সেগুলো আপনাদের কোনো মতামত থাকলে আপনারা আমাদের বলবেন। এই পারস্পরিক মত বিনিময়ের মাধ্যম দিয়েই কিন্তু একটা প্রতিষ্ঠান বা আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমরা সফল হতে পারবো। ঠিক আছে, এইগুলি আমি আমার বক্তব্য।